আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছি, আমিও ভালো আছি। আজকে আমরা বাংলা এমন একটা টপিক পড়বো যেটা বাংলা দ্বিতীয় পত্রের, আর এই টপিকটা মোটামুটি আমাদের সবার কাছে একটু ভয়ের লাগে, একটু মনে হয় যে অ্যাকচুয়ালি আমি পারবো কিনা। কিন্তু আজকে আমরা ট্রাই করবো একটু ইজি ওয়েতে টপিকটা শেখার। একটু মনে হয় আমার কথাটা ফাস্ট হয়ে যাচ্ছে, কারণ ইতিমধ্যে আমি অলরেডি 5 মিনিট লেট, আমি লেটটা করতে চাইনি। তো আবার সরি আমার লেটের জন্য। একটু আমরা তাড়াতাড়ি ক্লাসে চলে যাব, তার আগে হচ্ছে আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাক, যাতে করে আমার ক্লাসটা একটু স্মুথলি আমি নিতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমার স্টুডেন্টরা ক্লাসে জয়েন না হয় আসলে, তাহলে আমি ক্লাসটা নিচ্ছি কাঁদে, শুধু ক্যামেরার সামনে কথা বলে যাচ্ছি, ব্যাপারটা এরকম একটু সিলি লাগবে, তাই না? ওকে, যারা হচ্ছে তোমরা ক্লাসে জয়েন হওনি তারা হচ্ছে কাইন্ডলি একটু জয়েন হয়ে যাবে। আর হচ্ছে যারা যাদের বন্ধুরা এখনো জয়েন হয়নি, দেখতে পাচ্ছ যে তারা জয়েন হয়নি, তারা কাইন্ডলি হচ্ছে তাদের বন্ধুদের একটু মেনশন করে দাও যে তাড়াতাড়ি যাতে ক্লাসে জয়েন হয়ে যায়, ঠিক আছে? একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাব, তারপরে আমরা এক সুন্দর করে আজকে ক্লাসটা শুরু করে দিব, কারণ আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়ছি। কি বলতো, কি আছে এখানে? না, নেই। ওকে, আমি একটু হাইড করে রাখার ট্রাই করেছি যে আজকে কোন টপিকটা পড়বো, কিন্তু টপিকটা পড়তে হলে, টপিকটা জানতে হলে এই টপিক থেকে আমাদের অ্যাডমিশন বলো, অ্যাডমিশনে তো কোশ্চেন আসেই, ইভেন আমাদের যে এইচএসসির কোশ্চেন, ওইখানে কিন্তু বেশ বড় একটা পার্টের এই কোশ্চেনটা আসে, অর্থাৎ বেশ ভালো একটা মার্কসের কোশ্চেন এটা, ঠিক আছে? তো হচ্ছে আমরা একটু আজকে চেষ্টা করছি যে সুন্দর করে ক্লাসটা নেওয়ার জন্য। ওকে, দেখো আমার পিছন থেকে কিন্তু স্লাইড অটোমেটিক সরে গেছে, ঠিক আছে? তো আমরা ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি যে আমরা কোন টপিকে ক্লাস নিব। তো এই টপিকটা তো তোমরা জানো যে তোমাদের এইচএসসির যে পরীক্ষা রয়েছে, পরীক্ষায় বেশ ভালো একটা পার্টের কোশ্চেন বা ভালো একটা মার্কস কিন্তু এই পার্টটা থেকে আসে। পাশাপাশি কিন্তু এই পার্টটা থেকে অ্যাডমিশনে মাস্ট কোশ্চেন আসে, ঠিক আছে? মাস্ট কোশ্চেন আসে। সো আমি হচ্ছে একটু ক্লাসে চলে যাব, আর যারা এখনো ক্লাসে জয়েন হননি, স্যারেরা ম্যাডামরা কাইন্ডলি আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। ওকে, আমাদের তো আগেই বলে দেওয়া ছিল যে হচ্ছে আপনাদের ক্লাস হবে, তো আমি জানি না কেন আপনারা এখনো সবাই জয়েন করেননি। তো ওকে, আমরা একটু ক্লাসে আগাই, ঠিক আছে? একটু আপনারা জয়েন হতে থাকেন, আমরা একটু ক্লাসে আগাই। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা হচ্ছে পড়বো বাংলা উচ্চারণের ভূমিকা। উচ্চারণ আমরা সবাই করি, আমরা যে কথা বলছি এটাও কিন্তু একটা শব্দের উচ্চারণ, কিন্তু সমস্যা হয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে আঞ্চলিকতা আর যে শুদ্ধ উচ্চারণ, এই দুইটার ভিতরে আমরা কি করি, আঞ্চলিকতাটা আমাদের ভিতরে অনেক সময় থেকে যায়, অনেকের থাকে না, কিন্তু যাদের ভিতরে আঞ্চলিকতা থেকে যায় অনেক সময় তাদের উচ্চারণের সাথে যারা শুদ্ধ উচ্চারণ আমরা করি তাদের একটু মনে হয় যে সে কি বলছে বা আমরা কি বলছি, আমাদের একটু বুঝতে প্রবলেম হয়, তাই না? তো এই উচ্চারণের প্রবলেমটা সরিয়ে দেওয়ার জন্য আমাদের বেসিক্যালি উচ্চারণের নিয়মের এই টপিকটা বাংলায় রয়েছে, ঠিক আছে? আঞ্চলিকতা অসম্ভব সুন্দর একটা জিনিস, অসম্ভব ভালো একটা জিনিস, অসম্ভব মধুর একটা জিনিস, কিন্তু শুদ্ধ উচ্চারণ আর আঞ্চলিকতা এই দুইটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে? ওকে, তো হচ্ছে দেখো আজকে আমরা যেহেতু বলছি যে বাংলা উচ্চারণের ভূমিকা, তা আগে একটু দেখে নিই। উচ্চারণ আর বানান সর্বক্ষেত্রে এক হয় না, ঠিক আছে? উচ্চারণ আর বানান, আমরা বানান অনেক সময় দেখে থাকি যে একরকম বানান আছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের উচ্চারণটা হয় না। যেমন আমি যদি ইংরেজির ক্ষেত্রে একটু বলি, KNOW, আমরা এটাকে বলছি নো, ঠিক আছে? নো, এখানে কে রয়েছে কিন্তু আমরা কিন্তু কের উচ্চারণটা করি না, এই জন্য বলা হয় যে উচ্চারণ আর বানান এই দুইটার কিন্তু সর্বক্ষেত্রে এক হয় না। ওকে, দেখা যাক পরে যেমন বলা হয়েছে, যে কথাটা আমি বলেছি ইংরেজিতে যেমন বানান হচ্ছে নলেজ। দেখো তো, আমরা যখন উচ্চারণ করি নলেজ, তখন কি আমরা কের উচ্চারণটা করি? নো, কের উচ্চারণটা করি না, আমরা এন থেকে শুরু করে নলেজ বানানটা উচ্চারণ করি। অথচ উচ্চারণ হয় নলেজ, তেমনি বানান লেখার ক্ষেত্রে দাহ্য উচ্চারণ হয় দাহ্য। এখানে না তো বর্গীয় জ রয়েছে, না তো ঝ রয়েছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা দুটোকেই আনি, কিন্তু বানানটা কিন্তু দাহ্য, দয়াকার হয় জফালা, ঠিক আছে? এই যে এরকম সুন্দর সুন্দর এক একটা বিষয় আমাদের ভিতরে অনেক সময় টেনশন ঢুকিয়ে দেয় যে আসলে কোনটা ঠিক বা কোনটা ভুল, এই বিষয়গুলোতে একটু আমরা কনফিউজড হয়ে যাই, একটু কনফিউশনে পড়ে যাই। এই কনফিউশনগুলো
এই কনফিউশনগুলো একটু সরানোর জন্য, এই কনফিউশনগুলো একটু ওভারকাম করার জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাসটা। ওকে, বাংলায় প্রতিটা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ থাকে, যেমন কয়ের সাথে অ। এইটা হচ্ছে আমি তোমাদের মধ্যে হয় ইতিমধ্যে ক্লাস নিয়েছি বা অন্য কোনো ব্যাচের হয়তো ক্লাস নিয়েছি, যে প্রত্যেকটা বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে একটা করে স্বরধ্বনি থাকে, ঠিক আছে। যেমন ক, কটা যখন উচ্চারণ করি শুধু ক বলে আমরা থেকে যাই না, ক ক, অটা অনেক সময় ধরে আমরা টেনে নিয়ে যেতে পারি, ক। কটা প্রথমে শুরু হলো, অটা কিন্তু আমাদের অনেকটা সময় ধরে একটু টানা হয়ে যায়, ক। তুমি উচ্চারণ করো ক, কর শেষে অটা কিন্তু আমরা বেশ খানিকটা উচ্চারণ করে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখা যাক পরে কি বলা হয়েছে। যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হয় না সেক্ষেত্রে হসন্ত চিহ্ন হবে, যেমন সাকিব, ফারুক। ওকে, সাকিব, হসন্ত চিহ্নটা একটু মিস হয়ে গেছে, একটু দিয়ে নাও, সাকিব, ঠিক আছে। যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে আমাদের স্বরবর্ণের উচ্চারণটা হয় না সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি হয় বলতো, হসন্ত চিহ্নটা হয়, যাতে আমরা ওই বিষয়টা বা ওই অক্ষরটা বা শব্দটা ওইখানে স্টপ করে দিই। আমরা যেমন এই যে বলছি ক, এরকম আর টেনে না নিয়ে যেতে পারি। যেমন ধরো সাকিব নামটা যদি উচ্চারণ করি, আমাদেরকে সাকিব, সাকিব, সাকিবের ব বলে থেমে যেতে হচ্ছে, আমরা বলতে পারছি না সাকিব, এটা বলতে পারছি না, আমাদেরকে সাকিব বলে থেমে যেতে হচ্ছে। এই যে থেমে যাও, অর্থাৎ এই হসন্ত চিহ্নর মানে হচ্ছে এখানে বয়ের সাথে স্বরে অটা নেই, এখানে শুধু বটাই রয়েছে, এর জন্য বয়ের নিচে একটা হসন্ত চিহ্ন রয়েছে, ঠিক আছে। সাধারণত যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না, যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না, যেমন হচ্ছে বন্দ্যোপাধ্যায়। দেখো, যুক্ত বর্ণের যে বর্ণটা হচ্ছে যুক্ত বর্ণ থাকবে সেখানে কোনো ফলার উচ্চারণ হবে না। দেখো তো, বন্দ্যোপাধ্যায়, এই ধায়টা উচ্চারণ হলো, এই যে দয়ের একটা জফলা রয়েছে, দয় ন থাকার কারণে কিন্তু এই জফলাটা আর উচ্চারিত হয়নি, ঠিক আছে। ওকে, বিবৃত, ঠিক আছে। যে স্বরধ্বনির উচ্চারণের সময় মুখ বিবর সম্পূর্ণ উন্মুক্ত থাকে তাকে বিবৃত স্বরধ্বনি বলে, যেমন আ। এখানে বিষয়টা এমন যে স্বরধ্বনি উচ্চারণের সময় তোমার আমার সকলের মুখ হচ্ছে আমরা একদম খুলে কথাটা বলতে পারি, যেমন আ আ। আমরা দেখো তো, একটু একটু ভাবো তো, আ আ আর ক জিনিসটা কি এক? তো যখন তুমি ক বলছো তখন তোমার মুখের যে পেশি ও দুটো সংকুচিত হয়ে যাচ্ছে, এক জায়গায় চলে আসছে, কিন্তু যখন হচ্ছে আমরা আ বলছি, দেখো তো আমার মনে হচ্ছে না যে আমার মুখে সম্পূর্ণ বাতাস বের হয়ে যাচ্ছে, আমাকে একদম মানে একটা কমফোর্ট ফিল হচ্ছে, এই জন্য বলা হয় আকে একটা বিবৃত স্বরধ্বনি, ঠিক আছে। এবার আসো, দেখো সংবৃততে কি বলা হয়েছে। সংবৃত, ঠোঁট সব সময় কম খোলা থাকে, উচ্চারিত স্বরধ্বনিকে সংবৃত স্বরধ্বনি বলে, যেমন হচ্ছে ই, ঠিক আছে। কি বলা হয়েছে আরেকবার একটু দেখি। ওকে, ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে। দেখো তো, ই যখন আমরা বলি, তুমি একটু আজকে ক্লাসের পরে গিয়ে একটু হচ্ছে আয়নার সামনে একটু ট্রাই করবা বলার জন্য যে ই রস্যু, তখন দেখবা নিজের ঠোঁটটা তুমি আর আ বলার সময় যতটা তুমি নিজের ঠোঁটটাকে হচ্ছে স্পেস দিচ্ছ, বলার জন্য সুযোগ করে দিচ্ছ, ই আর রস্যু বলার সময় কিন্তু ততটা স্পেস বা সুযোগ আমরা দিচ্ছি না, ঠিক আছে। এই জন্য এই দুটো অক্ষর বা বর্ণকে আমরা বলছি হচ্ছে সংবৃত বর্ণ, ঠিক আছে। ওকে, পরে দেখো, ওকে, পরে দেখো উদাহরণ সহ অধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম। এখন দেখো, আমাদের পরীক্ষায় আসে কি করে, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিব তখন আমরা দেখতে পাবো আমাদের প্রশ্নের ক্ষেত্রে রয়েছে যে উদাহরণ সহ অধ্বনির বিবৃত 5টা নিয়ম লেখো। তোমার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় হুবহু থাকতে পারে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় হুবহু থাকতে পারে। আমাদের এই কোশ্চেনটা হয় অথবা দিয়ে আসে, হয় তোমাকে এরকম একটা জিনিস লিখতে হবে যে উদাহরণ সহ অধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা তোমাকে হয়তো কিছু শব্দ দিয়ে দেবে, বলা হবে যে এই শব্দগুলোর উচ্চারণগুলো লেখো, এই শব্দগুলোর কি লেখো, উচ্চারণগুলো লেখো। যেমন একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে কি বলতো, দাহ্য, এরকম একটা ওয়ার্ড দিয়ে বলবে, এরকম কিছু ওয়ার্ড দিয়ে বলবে যে কোনো 5টার উচ্চারণ লেখো, তখন তোমাকে এই উচ্চারণগুলো লিখতে হবে, ঠিক আছে। দাহ্য, সরি,
দাহ্য, ঠিক আছে, এরকম করে তোমাকে লিখতে হবে। তো এইখানে তোমরা একটু কনফিউশনে পড়বা যে এটা পড়বো নাকি ওইটা পড়বো, ঠিক আছে। আমি প্রথমত স্টুডেন্টদের বলি যে শর্টকাট না নিতে, তারা তোমরা কি করতে পারো, তোমরা শর্টকাটটা না নিয়ে তোমরা একদম ইজিলি হচ্ছে এই যে সকল শব্দ রয়েছে সেই শব্দগুলো পড়তে পারো আর নিয়মগুলোও পড়তে পারো। এখন যে সকল স্টুডেন্ট একটু আছে না যে একটু শর্টকাটে ভালো করতে চায়, তাদেরকে আমি বলবো যাতে তোমরা একটু যদি সম্ভব হয় তাহলে তোমরা কি করবে, তোমরা হচ্ছে শুধু এই শব্দগুলো পড়বে। দেখো বোর্ডে অনেকগুলো শব্দ এসেছে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় বলে থাকি যে বোর্ডের বিগত বছরের যত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর ভিতর থেকেই সাধারণত বারবার প্রশ্নগুলো রিপিট হয়। তো ওই প্রশ্নগুলোর ভিতর থেকেই যদি তুমি শব্দগুলো একদম মানে অন্তস্থ করে ফেলো তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। কারণ তুমি যত সুন্দর করে এই 5টা নিয়ম লেখো না কেন, 5-এ 5 পাওয়া এইখানে অনেক টাফ, ঠিক আছে। এক্সামিনার যতই ভালো লেখা না কেন তোমাকে কোনো না কোনো একটা দাড়ি কমা ফুল স্টপের খুঁত ধরে হলেও অ্যাটলিস্ট 0.5 হলেও কমিয়ে দেবে, ঠিক আছে। তো কিন্তু যদি তুমি এই ওয়ার্ডগুলো লেখো তাহলে 5-এ 5 পাওয়া একদম 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 কি হবে বলো তো, একদম ইজি হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমি এটা হচ্ছে আমার ট্রিক্স তোমাদেরকে বলা। এখন দেখো আমরা তোমাদেরকে উদাহরণসহ নিয়মগুলো একটু পড়ার ট্রাই করছি। শব্দের আদিতে যদি অবর্ণটি নাবোধক অর্থ দেয়, শব্দের আদিতে অর্থাৎ শব্দের প্রথমে যদি অবর্ণটা নাবোধক অর্থ দেয় তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন অনাশ্রিত মানে কি, এখানে দেখো শব্দের আদিতে আমাদের স্বরেয় রয়েছে আর এই স্বরেয়টা একটা নাবোধক অর্থ দিচ্ছে। যেমন হচ্ছে অনাশ্রিত অর্থাৎ আশ্রিত নয় এমন, ঠিক আছে। তখন সেই অনাশ্রিতের অটা আমাদের বিবৃত উচ্চারণ হবে। যেমন হচ্ছে অনাশ্রিত হবে না, অনাশ্রিত শেষ, এরকম কোনো কিছু কিন্তু না, ঠিক আছে। যখন তুমি দেখবে যে শব্দের আদিতে একটা স্বরেয় রয়েছে এবং এই স্বরেয়টা নাবোধক অর্থ দিচ্ছে, তখন তোমাকে মাথায় গেঁথে নিতে হবে, তাহলে সেটার কি হবে, উচ্চারণ হবে হচ্ছে বিবৃত উচ্চারণ। এখানে দেখো রয়েছে অমর, অনিয়ম, আচ্ছা ঠিক আছে। এখন দেখো পরেরটা দেখো, শব্দের আদিতে যদি অধ্বনির পরে অ বা আধ্বনি থাকে, শব্দের প্রথমে যদি অধ্বনির পরে অর্থাৎ কোন একটা শব্দ রয়েছে যেখানে অধ্বনির পরে অ বা আধ্বনি থাকে, তাহলে আধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন শব্দের আদিতে এই কথাটা একটু দেখো তো, কথা। এখন বলবে যে এখানে স্বরে অ কোথায়, একটু দেখো তো, আমরা একটু আগে বলছিলাম যে ক মানে শুধু ক নয়, স্বরে অ, ক মানে শুধু ক নয়, স্বরে অ ও। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এখানে ক পাচ্ছি, তাহলে এখানে স্বরে অ তো অলরেডি আছে। তাহলে শব্দের আদিতে যদি স্বরে অ থাকে তাহলে ওই ধ্বনির পরে যদি আ বা অধ্বনি থাকে, এখন দেখো তো কথা, এখানে কি থ প্লাস আ না, কথা। তাহলে ওই আধ্বনির উচ্চারণটা, এখানে কথার আধ্বনির উচ্চারণটা কি হবে, বিবৃত হবে, ঠিক আছে। অর্থাৎ কথা, তোমার মুখে তোমার উচ্চারণটা এনাফ স্পেস পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরে দেখো, অনেক সময় পূর্বস্বরের সাথে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন হচ্ছে পতঙ্গ, স্বজন। আচ্ছা পরে দেখো, অস্বরধ্বনিযুক্ত একাক্ষর শব্দে অস্বরধ্বনিযুক্ত এক অক্ষর শব্দে অ এর উচ্চারণ বিবৃত হয়। এখন কথা হচ্ছে এক অক্ষর জিনিসটা কি, প্রশ্ন আসে না যে এক অক্ষর জিনিসটা কি। এক অক্ষর হচ্ছে তুমি একবারে যতটুকু শব্দ বলতে পারবে সেটাই তোমার জন্য এক অক্ষর। যেমন আমি যদি তোমাকে বলি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখন দেখো তো বিশ্ববিদ্যালয় তুমি কতবার উচ্চারণ করতে পারো, তুমি কি একবারে কোনো না থেমে উচ্চারণ করতে পারো? তোমাকে দেখো তো এখানে কয়বার থাকতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়, কয়বার থামতে হলো দেখো। আবার মুখের দিকে তাকাও, বিশ্ববিদ্যালয় যখন আমরা বলি বিশ্ব
বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। তখন আমাকে কিন্তু 5 বার থামতে হচ্ছে, তখন কিন্তু আমাকে 5 বার থামতে হচ্ছে, অর্থাৎ আমাদের যতবার থামতে হয় ততবারই কিন্তু একক অক্ষর, ঠিক আছে? তাহলে এখানে কয় অক্ষর যাচ্ছে? বিশ্ববিদ্যালয় কয়টা অক্ষর যাচ্ছে? 5 অক্ষর যাচ্ছে, ওকে? এখন দেখো ঠিক সেরকম এক অক্ষর হচ্ছে তুমি একবারে যতটা শব্দ বলতে পারো। আমরা একটু উদাহরণটা খেয়াল করে নিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন হচ্ছে নদ, দেখো তো নদে তোমাকে কি 2-3 বার থামতে হচ্ছে না, কিন্তু তুমি যখন নদ কথাটা বলছো তুমি কিন্তু জাস্ট একবারেই নদ কথাটা বলতে পারছো। যেমন হচ্ছে নদ, তোমাকে এভাবে ভেঙে ভেঙে বলতে হচ্ছে না যে ন দ, এরকম করে তোমাকে ভেঙে ভেঙে বলতে হচ্ছে না। আবার দেখো টক, ঠিক আছে? নদ টপ রব একবারে তুমি বলতে পারছো, ঠিক আছে? বলা হয়েছে যে অস্বরধ্বনিযুক্ত এক অক্ষর শব্দে অ এর উচ্চারণ বিবৃত হয়। এখন দেখো অস্বর রব যখন বলি রর সাথে অবশ্যই আমাদের কি রয়েছে? স্বরে অ রয়েছে, বর সাথে স্বরে অ রয়েছে, ঠিক আছে? এই ধরনের শব্দে আমাদের স্বরে অ এর উচ্চারণটা সবসময় বিবৃত হয়, ঠিক আছে? আচ্ছা, স বা সম উপসর্গযুক্ত, স বা সম উপসর্গযুক্ত, স বা সম উপসর্গযুক্ত অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন হচ্ছে সজীব, সমর্থন, সমান, ঠিক আছে? ওকে, আচ্ছা এইটা গেল হচ্ছে আমাদের অধ্বনির বিবৃত উচ্চারণের 5টা নিয়ম। এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের কাছে একটু ইজি হয় বিষয়টা। কিন্তু তোমার যখন প্রশ্নে আসবে তখন কিন্তু তোমার প্রশ্নে কিভাবে আসবে বলো তো? এরকম কিছুই কিন্তু তোমার সামনে দেওয়া থাকবে না যে বুঝিয়ে বুঝিয়ে লেখো। তখন তোমার সামনে শুধু থাকবে এতটুকু যে উদাহরণ সহ অধ্বনির 5টা নিয়ম লেখো। তখন তোমাকে মুখস্থ এই কথাটা লিখতে হবে। তুমি উদাহরণও দিতে হবে, তখন তোমার উদাহরণও দিতে হবে, তোমার নিয়মটাও লিখতে হবে। এই জন্য আমি স্টুডেন্টদের বলি যদি ফুল মার্কস পেতে হয় আর যদি ভুল এড়াতে হয় তাহলে কাইন্ডলি তোমরা হচ্ছে কি করবা বলো তো? এই যে এই নিয়মগুলো একটু স্কিপ করবা, স্কিপ করে একটু বেশি সময় লাগলো, একটু কষ্ট বেশি হলেও উচ্চারণের দিকে যাবা যাতে তোমার মার্কস 5-এ 5 থাকে, ঠিক আছে? ওকে, এবার দেখো। আচ্ছা এখন দেখো আমরা একটু আগে পড়ছিলাম অধ্বনির বিবৃত উচ্চারণ, এখন আমরা দেখব হচ্ছে অধ্বনির সংবৃত উচ্চারণ, ঠিক আছে? এই দুইটা থেকে একটা থাকবে, এটা শিওর থাকবো। অধ্বনি বা আধ্বনি বা এরকম এই নিয়ম থেকে অ আর ভিতরেই থাকে বা কিংবা রস্য, এই 3টার ভিতরেই থাকে, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে তুমি একদম হুবহু মুখস্থ লিখতে পারবে তাহলে তুমি এই নিয়মের দিকে যাবে। আর যদি মনে হয় যে না তোমার একটা কি বলে এটাকে তুমি বা তোমার যদি মনে হয় যে তোমার হঠাৎ করে আমার যেটা হয় আমার পরীক্ষার মাঝখান দিয়ে আমি সবকিছু ভুলে যাই। যেমন হচ্ছে আমার লাস্ট একটা পরীক্ষা ছিল, আমি পরীক্ষার মাঝখানে সুন্দর আমি খুব কনফিডেন্টলি অ্যান্সার করছি, এর ভিতরে আমার হঠাৎ করে মনে হচ্ছে মানে আমার একটা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ছিল, আমি ডায়াগ্রামের অর্ধেকটা আঁকার পরে আমি একদম ফুল কনফিডেন্ট, হ্যাঁ যে হ্যাঁ আমি তো পুরা পারবো, আমি তো পুরা মুখস্থ করে এসেছি, আমি একদম পুরা বুঝে লিখতেছি। হঠাৎ করে থার্ড যে স্টেপটা আছে ওই স্টেপটা ফুললি আমার মাথায় ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি আর পারলাম না, তো ওইখানে আমার ওটা ছেড়ে দিতে হয়েছে। তো এরকম মাঝে মাঝে কিন্তু হয়। সো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম না থাকে দেন ইউ ক্যান গো ফর ইট, অর তোমাদের যদি এরকম প্রবলেম থাকে আমার মতন তাহলে আমি তোমাদেরকে বলবো যে একটু অক্ষরের দিকে যাও, কারণ সেখানে তোমার জন্য 7টা শব্দ থাকবে, মোস্ট প্রবাবলি 7টা আর 8টা, সেখান থেকে তোমাকে 5টা পেছে লিখতে হবে, তো ওইটা তোমার জন্য আরো বেশি একটু ইজি হবে, ঠিক আছে? এখন দেখো আমরা এতক্ষণ দেখছিলাম অধ্বনির বিবৃত উচ্চারণ, আমরা এখন একটু দেখবো অধ্বনির সংবৃত উচ্চারণ, অধ্বনির সংবৃত উচ্চারণ, ঠিক আছে? ওকে, কি বলছে? অধ্বনির পরে যদি জ ফলা হয় তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়, অর্থাৎ অধ্বনির পরে যদি জ ফলা হয় তাহলে অধ্বনির কি হয়? সংবৃত উচ্চারণ হয়। এখন দেখো তো অদ্য, এখানে দ এর সাথে অবশ্যই কি রয়েছে? স্বরে অ রয়েছে, কারণ দ যখন তুমি বলো দ কথা বলতে হয় না দ, তখন দ এর সাথে তোমাকে অটা উচ্চারণ করতে হয়। এবং এই অধ্বনির পরে যদি এই যে জ ফলাটা থাকে, এই জ ফলাটা থাকলে তাহলে সেই অধ্বনির সংবৃত উচ্চারণ হয়, যেমন অদ্য। তুমি অদ্য কথাটা অনেক সময় ধরে টানতে পারবা না, বা তোমার মুখ দিয়ে একদম ফ্লুয়েন্টলি তুমি বলতে পারবে না, একটু তোমাকে চেপে বলতে হবে, ঠিক আছে? দেখো পরে কি বলেছে? অধ্বনির পর যদি ক্ষীয় বা গ হয় তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়।
এখন দেখো এইখানে একটা যদি তোমাদেরকে দেখায় বুঝতে পারবে, এখানে ক রয়েছে, কয়ের সাথে অবশ্যই আমরা কি জানি, স্বরে অ রয়েছে। এখন বলছে অধ্বনির পরে যদি ক্ষীয় হয়, ঠিক আছে, যদি ক্ষীয় হয় তাহলে এই অধ্বনির উচ্চারণ সংবৃত হয়, একই সাথে হচ্ছে যোগ্য, ঠিক আছে, সেম। দেখো অধ্বনির পর যদি রিকার হয় তাহলে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়, যেমন মসৃণ, যকৃত ইত্যাদি ইত্যাদি। দেখো অধ্বনির পরে যদি রিকার হয়, অধ্বনির পরে যদি রিকার হয়, মসৃণ, দেখো তো এই মসৃণ রিকারটা কার সাথে রয়েছে, সর সাথে রয়েছে না, রিকারটা কার সাথে রয়েছে, সর সাথে রয়েছে। এখন দেখো এই রিকার মানে হচ্ছে স প্লাস রি, একটু ম্যাথের মতন করে করি, ঠিক আছে, স প্লাস রি। এখন এই স মানে কখনো স আমরা জানি একা উচ্চারণ হয় না, তাহলে সর সাথে অবশ্যই আমাদের স্বরে উচ্চারণ হয়, তাহলে স্বরে অর সাথে রি, সরি রি যখন উচ্চারণ হয় তখন এই স্বর পরে রি থাকার কারণে স্বরের উচ্চারণটা আমাদের সংবৃত হয়, তখন আমরা এটার মুখ দিয়ে একদম আরামসে বলতে পারি না, আমাদের একটু চেপে একটু কি বলে একটু আটোসাটো হয়ে বলতে হয়, ঠিক আছে, যেমন হচ্ছে মসৃণ। ওকে, আচ্ছা পরে দেখো কি বলেছে, অধ্বনির পরে রি বা উ, ঠিক আছে, যদি হর্ষ বা দীর্ঘ হয় তাহলে অধ্বনি সংবৃত উচ্চারণ সংবৃত হয়। ওকে, অতি, অধীন, মসুর, এইটা হচ্ছে তোমাদের কথা। এখানে অতি ওয়ার্ডটা একটু দাগিয়ে রাখো, একটু দাগিয়ে রাখো অতি ওয়ার্ডটা, কারণ অতি ওয়ার্ডটা একটু তোমাদের পরীক্ষার জন্য, সব বোর্ডের পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অতি, অধীন, অতি, অধীন, ঠিক আছে। ওকে, দেখো পরে কি বলেছে, শব্দের প্রথমে অধ্বনি যদি র ফলা যুক্ত হয় সেক্ষেত্রে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়। শব্দের প্রথমে, দেখো কোনো একটা শব্দের প্রথমে যদি র ফলা যুক্ত থাকে কার সাথে, অধ্বনির সাথে। অধ্বনি মানে যে কথাটা আমি 100 বার বলেছি, তলব্য স মানে অবশ্যই এখানে সর সাথে অ রয়েছে, ঠিক আছে, অধ্বনির সাথে যদি র ফলার উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে অধ্বনির উচ্চারণ হয় কি, সংবৃত, অধ্বনির উচ্চারণ হয় সংবৃত। ওকে, এখন দেখো কথাটা কিন্তু এইখানে, ওকে, কথাটা কিন্তু এইখানে। এই যে আমরা এতগুলো নিয়ম পড়লাম, মনে হচ্ছে আল্লাহ এটা তো অনেক ইজি, অনেক ইজি। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো তো, তুমি যখন এই নিয়মগুলো লিখবে তখন তোমাকে সাথে যখন এই উদাহরণগুলো দিতে হবে তখন কিন্তু উদাহরণগুলোর সাথে তোমাকে উচ্চারণটাও লিখতে হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু সেই উচ্চারণটাও অলরেডি মুখস্থ করতে হচ্ছে। তাহলে তোমার জন্য ইজি কোনটা হবে বলো তো, তোমার জন্য ইজি হবে কোনটা? হ্যাঁ, তোমার জন্য কিন্তু ইজি হবে ওই যে একটু আগে বললাম যে ওয়ার্ডের উচ্চারণগুলো লেখা, ঠিক আছে। তারপরও যারা হচ্ছে আমার সব থেকে বেশি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আর সব থেকে বেশি কি বলে কি সব থেকে বেশি মানে পরিশ্রমী স্টুডেন্ট, যারা হচ্ছে শুধু এই পরীক্ষা দিয়ে কাটিয়ে দিতে চায় না, ঠিক আছে, যারা শুধুমাত্র এই পরীক্ষা দিয়ে কাটিয়ে দিতে চায় না, যাদের স্বপ্ন অনেক বড়, তারা হচ্ছে দুইটাই পড়বে, যেটা তাদের ইজি হয় তারা সেটাই লিখবে, ঠিক আছে। তো যেটা আমার স্টুডেন্টরা চায় আমি সবসময় সেটাকে ওয়েলকাম করি, কারণ আমার দিক থেকে আমি দুইটা বিষয়ে তোমাদেরকে পড়াবো বা দুইটা বিষয়ে তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে। ওকে, এতক্ষণ আমরা দেখছিলাম স্বধ্বনির সংবৃত নিয়ম, স্বধ্বনির বিবৃত নিয়ম, ঠিক আছে, কখন স্বধ্বনি সরি কখন হচ্ছে অধ্বনি সংবৃত হয় আর কখন হচ্ছে অধ্বনি বিবৃত হয়, ঠিক আছে, এই দুটা বিষয় হচ্ছে আমরা এত সময় দেখছিলাম। ওকে, তো এই দুইটা বিষয় আমরা এত সময় দেখছিলাম, এখন একটু আমরা দেখব যে আদ্য অধ্বনির 5টা নিয়ম। আমরা এত সময় দেখো কি কি শিখলাম, আমরা এত সময় শিখেছি হচ্ছে অধ্বনির সংবৃত নিয়ম, আমরা এত সময় শিখেছি অধ্বনির বিবৃত নিয়ম, এখন আমরা একটু শিখব হচ্ছে আদ্য অধ্বনির কিছু নিয়ম, ঠিক আছে, আদ্য অধ্বনির কিছু নিয়ম। তো হচ্ছে আমরা একটু সরাসরি নিয়মে যাই, দেখা যাক কি বলেছে। ওকে, আদ্য অধ্বনির পরে যদি রস্যি, দীর্ঘি অথবা রস্যু বা রস্যুকার, ঠিক আছে, রস্যু যদি সরাসরি থাকে বা রস্যুকার, ঠিক আছে, যদি সরাসরি থাকে তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়। যদি কোনো ওয়ার্ডে আমরা দেখি যে স্বরে অধ্বনিটা আগে রয়েছে এবং তারপরে সেই ধ্বনির পরে আমাদের কি রয়েছে, রস্যি, দীর্ঘি এবং রস্যু বা রস্যুকার, ওকে, থাকে, তাহলে অধ্বনির কি উচ্চারণ হয়,
সংবৃত উচ্চারণ হয়, অধ্বনির উচ্চারণ হয় সংবৃত। যেমন হচ্ছে নদী, একটু খেয়াল করো, নদী, নদী, ন প্লাস দয় রস্যি। এখন বলতো ন মানে কি? নয়ের সাথে অবশ্যই আমাদের স্বরেও রয়েছে, তাই না? নয়ের সাথে আমাদের স্বরেও রয়েছে, এরপরে রয়েছে নদী, দি, ঠিক আছে? এখন দেখো, আমরা একটু আগে দেখেছি কোন শব্দের আদ্যে, আদ্যে অর্থ কি বলতো? আদ্যে অর্থ কিন্তু প্রথমে, আদ্যে অর্থ হচ্ছে প্রথমে, কোন শব্দের প্রথমে স্বরেও থাকবে এবং পরে রস্যি, দীর্ঘি, রস্যু বা এই সবগুলোর কার থাকবে, তাহলে অধ্বনির উচ্চারণ সংবৃত হবে। যেমন হচ্ছে দেখো, এখানে নয়ের সাথে অবশ্যই স্বরেও রয়েছে এবং পরে গিয়ে কি রয়েছে? দীর্ঘিকার রয়েছে, এর জন্য এই উচ্চারণটা সংবৃত, ঠিক আছে? আদ্য অধ্বনির পরে যদি জ ফলা থাকে তাহলে অধ্বনির উচ্চারণ সংবৃত হয়। এটাও সেম, যদি স্বরের পরে জ ফলা থাকে, আদ্যে স্বরেও রয়েছে এবং পরে আমাদের কি রয়েছে? একটা জ ফলা রয়েছে, তাহলে সেই উচ্চারণটা আমাদের সংবৃত হবে। আদ্য অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে তাহলে অধ্বনির উচ্চারণ সংবৃত হবে। একদম সেম সেম, কাছাকাছি, একদম সব কাছাকাছি বিষয়, ঠিক আছে? একদম কাছাকাছি বিষয় এগুলো, এইগুলো একদম কাছাকাছি বিষয়, একটু কাছাকাছি বিষয়। এই জন্য তোমাদেরকে একটু অ্যাটেন্টিভ হয়ে একটু করে একটু পড়তে হবে, ঠিক আছে? যে কোনো শব্দের শুরুতে যদি স্বরেও থাকে, তারপরে যদি ক্ষীয় থাকে, তাহলে সেই অধ্বনির উচ্চারণ আমাদের কি হবে? সংবৃত হবে। যেমন দেখো, দক্ষ, এখানে দ মানে কি? স্বরেও অবশ্যই রয়েছে দয়ের সাথে, পরে রয়েছে ক্ষীয়, তাহলে সেই অ এর উচ্চারণ আমাদের সংবৃত হবে। এবার বলেছে যদি প্রথমে স্বরে অধ্বনি যদি নাবোধক অর্থ দেয়, একটু আগে যে কথা বলছিলাম, যদি নাবোধক অর্থ দেয় তাহলে সেটার বিবৃত উচ্চারণ হয়, ঠিক আছে? দেখো, ওই দুইটা যে নিয়ম আমরা শিখলাম, যে সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ, ওই দুইটা এখন একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে সেখান থেকে একটু ভাগ করেছে কোনগুলো, যে আদ্যে স্বরেও থাকলে কি কি হয়, ঠিক আছে? এখন দেখো, আদ্যে অধ্বনিতে র ফলা যুক্ত হলে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়। একটু আগে যে কথাটা বললাম, যে হচ্ছে শুরুর দিকে আমাদের যদি অ থাকে এবং এর সাথে যদি কি হয় বলতো? র ফলা যুক্ত হয়, তাহলে তার উচ্চারণটা আমাদের সংবৃত হয়, ঠিক সেম আগের নিয়মে। দেখো, প্রহর, প্রহর, পর সাথে অবশ্যই কি রয়েছে? স্বরেয়া রয়েছে। এখন এই স্বরেয়া পরে একটা র ফলা রয়েছে, যখন এই আদ্যে স্বরেয়া থাকবে এবং পরে একটা র ফলা থাকবে, তখন তোমাদেরকে শিওর হয়ে যেতে হবে কি বলতো? অধ্বনিটা সংবৃত উচ্চারণের। ওকে, এতক্ষণ আমরা দেখছিলাম আদ্য অধ্বনির নিয়ম, এখন আমরা একটু দেখবো হচ্ছে অন্ত অধ্বনির নিয়ম, ঠিক আছে? অন্ত অধ্বনির নিয়ম। আমার মনে হয় যে তোমরা যারা হচ্ছে এই নিয়মের দিকে একটু পড়তে চাচ্ছ, আমাদের এই একটা লেকচার শিট পড়লে তোমাদের জন্য এনাফ। বাট সমস্যা হচ্ছে তোমরা এমনি গ্রুপে বলো যে হ্যাঁ আমরা ক্লাস করতে চাই, হ্যাঁ কেন আমাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে না, মানে এরকম, বাট আমি জানি না যে কেন ক্লাসে তোমাদের হচ্ছে কি বলে এটাকে কি বলে, তোমরা ক্লাস অ্যাটেন্ড করো না কেন? আমি এই জিনিসটা আমি বুঝতে পারি না। যদি তোমরা ক্লাসে অ্যাটেন্ড না করো তাহলে কেন আমরা ক্লাস করাবো বলো? তুমি আজকে আমরা ক্লাস করিয়ে চলে গেলাম, তুমি বিষয়টা বুঝলে না, তোমার ক্লাসটা তুমি করলে না, পরে গিয়ে তোমার রেকর্ডেড একটা ক্লাস করে নিলে, যেটা তোমরা আমাদেরকে সবসময় বেশ সুন্দর করে যে অজুহাতটা দাও যে ম্যাম ওর স্যার আমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নিব বা এরকম। আচ্ছা, তখন যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে বা তুমি এই জায়গাটা বুঝতে পারোনি, তখন যদি এইসব বিষয়ে তোমার মনে হয়, তখন তুমি কি করবা? এই জিনিসটা আমাকে বলো, তখন তুমি কি করবা? তখন তো তোমার কাছে হচ্ছে বুঝিয়ে দেওয়ার মতনও কেউ থাকবে না, বা তুমি জিনিসটা ওইভাবে ক্লিয়ারলি বুঝে নিতেও পারবে না। তখন তোমার মনে হবে লাস্টে গিয়ে তোমার রেজাল্টটা খারাপ হবে, দেন বলবা ভর্তি হয়েছিলাম একটা কোর্সে, ওই যে বিডি ল্যাব এডুকেশনের ক্লাস করাই নাই, একদম পচা পড়াইছে, এরকম। কেন ভাই, কেন? সুযোগ থাকতে তোমরা কেন করো না এই বিষয়গুলো? আমি এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। যাক গিয়ে, যার লাইফ তার বোঝানোর দরকার, ক্লাস নেওয়ার দরকার, আমরা ক্লাস নিচ্ছি। এত বলার পরও, এত বোঝানোর পরও যদি তোমরা এই বিষয়গুলো না বোঝো, একদম বাবা মার টাকা হয়েছে একদম ঢেলে দিয়ে চলে গেলাম, তাই এরকম তো খুব খারাপ ভাই। ওকে, দেখো, অন্ত অধ্বনির 5টা নিয়ম লেখো, অর্থাৎ শব্দের শেষে যদি স্বরে অ থাকে তার সেখানে 5টা নিয়ম এখানে লিখতে বলা হয়েছে। শব্দের শেষে অধ্বনিতে যুক্ত বর্ণ হলে, অর্থাৎ শব্দের শেষে যখন অধ্বনি থাকবে এবং তার সাথে কি থাকবে?
যুক্ত বর্ণ থাকবে, অধ্বনির সংবৃত উচ্চারণ হয়। ঠিক আছে, দেখো কি বলেছে, শব্দের শেষে অধ্বনি থাকবে এবং অধ্বনির সাথে কি থাকবে, যুক্ত বর্ণ থাকবে। যেমন হচ্ছে বিশ্ব, ঠিক আছে, বিশ্ব। একটু দেখো এখানে যে বিশ্ব কথাটা আমরা বলেছি, তালব্য স এর সাথে কিন্তু একটা ব ফলা রয়েছে। ঠিক আছে, এখন এই তালব্য স মানে কি, তালব্য স প্লাস স্বরে অ। এখন দেখো তো কি বলেছে, শব্দের শেষে অধ্বনিতে যুক্তবর্ণ হলে, অধ্বনি রয়েছে এবং এর সাথে যুক্তবর্ণ হিসেবে ব রয়েছে, তখন এর উচ্চারণটা আমাদের একটু সংবৃত হবে। পরে বলেছে শব্দের শেষে হ থাকলে, শব্দের শেষে হ থাকলে স্বরে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়। যেমন বিবাহ, বিবাহ, দেহ। ঠিক আছে, শব্দের শেষে অধ্বনির পূর্বে র ফলা, শব্দের শেষে স্বরে অধ্বনির পূর্বে, অর্থাৎ শব্দের কি হবে বলতো, প্রথমে শব্দের শেষে অধ্বনি থাকবে, আর এই অধ্বনির পূর্বে শব্দের শেষে স্বরে অধ্বনি থাকবে, অধ্বনির পূর্বে র ফলা বা রিকার হলে সেই অধ্বনি উচ্চারণ হবে হচ্ছে সংবৃত উচ্চারণ। যেমন দেখো শব্দের শেষে মৃত, মৃত না মৃত, এখন দেখো মৃত, ঠিক আছে, মৃত, মৃত, এখানে যে ত কথাটা আমাদেরকে বলা হচ্ছে মৃত, ত মানে কি, ত প্লাস স্বরে অ, ত প্লাস স্বরে অ। দেখো শব্দের শেষে এখানে স্বরে অ তাহলে কি অবশ্যই রয়েছে, আমার বলেছে শব্দের শেষে যদি এরকম স্বরে অ থাকে এবং তার আগে যদি র ফলা বা হচ্ছে রিকার থাকে, তাহলে অধ্বনির উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ অধ্বনিটা একটু চেপে উচ্চারিত হয়। ঠিক আছে, এখন দেখো পরে কি বলেছে, ত বা ইত প্রত্যয় যোগে, ত বা ইত প্রত্যয় যোগে পঠিত বিশেষণের শেষে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়। যেমন নত, যত, এটা অত ইম্পর্টেন্ট না। শব্দের শেষে আধ্বনির পূর্বে, এটা কি, শব্দের শেষে আধ্বনির পূর্বে শূন্যদ্বয় হলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়। আচ্ছা, এই নিয়মটা একটু ক্লিয়ার না আমাদের কাছে, এই নিয়মটা তো আমাদেরকে পড়তে হবে না। ওকে, পরে দেখো কি বলা হয়েছে, এতক্ষণ হচ্ছে আমরা স্বরে অ দিয়ে কথা বলছিলাম, স্বরে আ দিয়ে কথা বলছিলাম, এখন একটু আমরা দেখবো হচ্ছে এ দিয়ে। ঠিক আছে, এ দিয়ে আমরা এত সময় দেখছিলাম হচ্ছে অধ্বনি সংবৃত উচ্চারণ, অধ্বনি সংবৃত উচ্চারণ দেখেছি আমরা, অধ্বনি বিবৃত উচ্চারণ দেখেছি আমরা, দেখেছি শব্দের আদ্যে অর্থাৎ শব্দের প্রথমে অধ্বনি থাকলে তার উচ্চারণের কয়টা নিয়ম দেখেছি, শব্দের অন্তে অর্থাৎ শব্দের শেষে যদি অধ্বনি থাকে সেখানের উচ্চারণের আমরা কিছু নিয়ম দেখেছি। অর্থাৎ এত সময় আমরা অধ্বনি নিয়ে কথা বলছিলাম, এখন আমরা একটু কথা বলবো আধ্বনি নিয়ে। ঠিক আছে, এখন আমরা কথা বলবো একটু আধ্বনি নিয়ে। ওকে, এখন বলে এই পর্যন্ত একটু সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত একটু সবাই ক্লিয়ার কিনা। ওকে, এই পর্যন্ত যদি সবাই একটু ক্লিয়ার হও কাইন্ডলি হচ্ছে আমাকে একটু জানাবা। ওকে, কারণ তোমরা যদি ক্লিয়ার না হও, আমি তো তোমাদের জন্য ক্লাস নিই, তোমরা যদি ক্লিয়ার না হও তাহলে এন্ড অফ দ্য ডে গিয়ে আমার মনে হবে যে আমার স্টুডেন্টদের কাছে আমি ক্লিয়ার না। ওকে, যেটা খুব 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 আর খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখো আমি এত সময় যেটা বলছিলাম যে এত সময় কথা বলছিলাম আমরা অধ্বনি নিয়ে, এখন আমরা কথা বলবো হচ্ছে আধ্বনি নিয়ে। ওকে, এখন দেখো প্রথমে একটু মনে করার চেষ্টা করো তো, আমরা প্রথমে পড়েছি হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ, ঠিক সেরকম আমরা এখানে এ ধ্বনির বিবৃত উচ্চারণটা আগে পড়বো। ঠিক আছে, দেখো কি বলেছে, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের শুরুতেই পাওয়া যায়। এই লাইনটা একদম মাথায় গেঁথে রাখো, এই ধ্বনির বিবৃত উচ্চারণ সবসময় শব্দের শুরুতে পাওয়া যায়। ওকে, দুই অক্ষর বিশিষ্ট, একটু আগে তোমাদেরকে আমি অক্ষর বুঝিয়েছি, দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে, দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম তোমাদেরকে দেখানো হয়েছে ও অব্যয় পদে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় এত এত। ঠিক আছে, এ ধ্বনির পরে যদি, আচ্ছা এটা বোধহয় বিসর্গ বোঝাতে চেয়েছে, বিসর্গ অনেশ্বর বোঝাতে চেয়েছে। ওকে ওকে, এ ধ্বনির পরে যদি থাকে তবে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন হচ্ছে চ্যাংড়া, চ্যাংড়া, দেখো তো এখানে চ্যাংড়া, চ পরে জ ফলা পরে একটা আকার রয়েছে না,
আচ্ছা না, আমি বোধহয় একটু এখানে ভুল করছি, এখানে তো অনেশ্বর বা বিসর্গ কিছু থাকতে পারে না। আচ্ছা এইটা রুলসটা আমরা একটু স্কিপ করবো। ওকে, খাঁটি বাংলা শব্দের এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, যেমন তেলাপোকা, ঠিক আছে, খ্যামটা, ল্যাংটা। ওকে, 1, 11, 13 সংখ্যাবাচক শব্দ মনে রাখবে যে সংখ্যাবাচক শব্দে এই ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, যেমন 11, 11, এখানে 11 হয়ে গেছে, 11, 11, 11। ওকে, এই জন্য দেখো আমরা যখন পড়ি হচ্ছে এক, তখন আমাদের ভিতরে প্রশ্ন জেগে এটা এক হবে, এটা এক কেন বলে, ঠিক আছে, মনে রাখবে এখানে দুইটা নিয়ম কাজ করে, যে এ ধ্বনি যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার বিবৃত উচ্চারণ হয়, তখন এই জন্য সে এক হয়ে যায়, একটা আর হয় না। আরেকটা বিষয় হচ্ছে সংখ্যাবাচক শব্দে যখন এ ধ্বনি থাকে তখন তার বিবৃত উচ্চারণ হয়, ইত্যাদি। ওকে, বর্তমান কালে ক্রিয়াপদে তুচ্ছার্থক প্রকাশ, অর্থাৎ বর্তমানে কালের কোনো একটা ক্রিয়াপদ যেখানে হচ্ছে তুচ্ছার্থ প্রকাশ করে সেখানে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, ঠিক আছে, যেমন হচ্ছে দেখো, দেখোটা কখন দেখবে, এখন দেখবে, দেখো। ওকে, এই ধরনের ক্রিয়াপদের তুচ্ছার্থ প্রকাশে আমরা কি আমাদের কোনো টিচার বা মুরব্বীদেরকে আমরা বলতে পারি এই দেখো, দেখ, এরকম তো আমরা বলতে পারি না, ঠিক আছে। যখন আমরা একটু দূরের সম্পর্ক বা খুব তুইতকারী সম্পর্ক যার সাথে, তার সাথেই কিন্তু আমরা এই তুচ্ছার্থ এ ধ্বনিটা বা হচ্ছে তুচ্ছার্থ এই দেখ, লেখ, যা, বল, এই ধরনের কথাগুলো বলতে পারি, ঠিক আছে। তো বলা হয়েছে যে বর্তমান কালে ক্রিয়াপদের তুচ্ছার্থ প্রকাশে এই ধরনের বিবৃত উচ্চারণ হয়, যেমন হচ্ছে দেখ, লেখ, ইত্যাদি। ওকে, আচ্ছা এটা গেল এ ধ্বনির বিবৃত উচ্চারণ। এখন আমরা একটু দেখবো এ ধ্বনির সংবৃত উচ্চারণ, এ ধ্বনির সংবৃত উচ্চারণগুলো এখন একটু আমরা দেখবো। পদের শেষে এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়, আমরা একটু আগে দেখছিলাম যে শব্দের শেষে হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়, একটু মনে রাখতে হবে শব্দের শেষে যখন উচ্চারণ হয় তখন সেটা অবশ্যই আমাদের কি হয়, সংবৃত উচ্চারণ হয়। যেমন হচ্ছে পথে, দেখো এখানে এ কারটা কোথায় হয়েছে, পথে, থে, এই কারটা এখানে আমাদের কিন্তু শব্দের শেষে হয়েছে, পথে, তখন মনে রাখতে হবে যে শব্দের শেষে যখন এ ধ্বনির উচ্চারণ হয় তখন সেটা কিন্তু আমাদের কি হয় বলতো, তখন সেটা আমাদের সংবৃত উচ্চারণ হয়। ওকে, এখন দেখো এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের ক্ষেত্রে এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদ তোমাদেরকে পড়ানো হয়েছে, এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের ক্ষেত্রে এ ধ্বনির কি হয়, সংবৃত উচ্চারণ হয়, যেমন হচ্ছে কে, সে। আমি তোমাদেরকে একটু আগে এক অক্ষর পড়িয়েছি এবং তোমাদেরকে সাথে বোধহয় আমি এটাও দেখেছি যে সর্বনাম পদটাও তোমাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ এক অক্ষর বিশিষ্ট যে সকল সর্বনাম পদ রয়েছে সে সকল সর্বনাম মেয়ের কিন্তু কি হবে, ওই সর্বনামের ক্ষেত্রে এ ধ্বনির উচ্চারণটা আমাদের সংবৃত হবে। ওকে, এ ধ্বনির পর হ বা যুক্তবর্ণ থাকলে, এ ধ্বনির পর যদি আমাদের হ বা কোনো যুক্তবর্ণ থাকে, এ ধ্বনির পরে যদি আমাদের হ বা কোনো যুক্তবর্ণ থাকে, এ ধ্বনির পরে যদি আমাদের হ বা কোনো যুক্তবর্ণ থাকে তাহলে এ ধ্বনির কি হয়, সংবৃত উচ্চারণ হয়। দেখো দেহ, ঠিক আছে, দেহ, এখানে এরপরে কি রয়েছে, এ ধ্বনি রয়েছে, এরপরে আমাদের হ রয়েছে, এই জন্য এ ধ্বনির উচ্চারণ কি হয়েছে, সংবৃত। এ ধ্বনির পর ই বা রস্যই বা রস্যু থাকলে এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়। জাস্ট এগুলো একটু মুখস্থ করতে হবে, আর কিচ্ছু না। তৎসম শব্দে এ ধ্বনি সংবৃত হয়, তৎসম শব্দ অর্থাৎ তৎসম শব্দ, যে সকল তৎসম শব্দ রয়েছে সেই সকল তৎসম শব্দে যখন আমাদের এ ধ্বনিটা আমরা পাবো, আমাদেরকে মাথায় রাখতে হবে সেখানে এ ধ্বনির উচ্চারণটা আমাদের সংবৃত করতে হবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা এত সময় অধ্বনি দেখেছি, আমরা এত সময় আধ্বনি দেখেছি, এখনো হচ্ছে আমরা একটু দেখব কি বলে এটাকে, আমরা হচ্ছে এখন একটু ম ফলার উচ্চারণের 5টা নিয়ম দেখবো, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বলি বা যাই বলি না কোনো, বেশি গুরুত্বপূর্ণ বা বেশি প্রয়োজন পড়া সেটা হচ্ছে এ ধ্বনি আর আ ধ্বনি, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। আমি যতদূর জানি তোমাদের এই ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট 100+ স্টুডেন্ট আছে আমাদের, 100+। সেইখানে আমাদের কমেন্টস করতেছে বোধহয়, আমি শুরু থেকে দেখতে পাচ্ছি আব্দুল মোমিন মন্ড, আমি আসলে সরি তোমার নামটা আমি পুরো উচ্চারণ করতে পারছি না, আব্দুল মোমিন। আমি আব্দুল মোমিনকে হচ্ছে শুরু থেকে দেখছি যে হ্যাঁ যে এই ছেলেটা ক্লাস করছে। পরবর্তীতে আমাদের সাথে জয়েন হয়েছে হচ্ছে তনিমা আক্তার আলো, কিন্তু পরবর্তীতে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। কেন কেন? আর একটা মানুষকেও আমি ক্লাসে দেখতে পাচ্ছি না। এরকম যদি হয় আমরা ক্লাসটা করাবো কি করে? যাই হোক, যার যার জীবন তার, আমরা শুধু চেষ্টা করি তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, কিন্তু সুন্দর এই সাজানো বিষয়টা যদি তোমাদের পছন্দ না হয় আসলে আমাদের কিছু করার নেই। ওকে, আচ্ছা আসো আমরা একটু দেখছি, এবারে হচ্ছে আমরা একটু দেখবো যে ম ফলা উচ্চারণের 5টা নিয়ম, ঠিক আছে? ওকে, শব্দের শুরুতে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয় না। শব্দের শুরুতে একটা জিনিস মনে রাখবা, শব্দের শুরুতে যখন হচ্ছে ম ফলা যুক্ত হয় তখন সেই ম ফলার উচ্চারণ হয় না। যেমন হচ্ছে শ্মশান, দেখো এখানে শয়ের সাথে ম ফলা যুক্ত আছে কিন্তু শব্দ শুরুতে যুক্ত হয়, তার উচ্চারণ হয় না। ওকে, শব্দের শেষে খ নাম্বার গেল খ, শব্দের মাঝে ম ফলা যুক্ত হলে তার উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন বিস্ময়, বিস্ময় আমরা অনেক উচ্চারণ করি বিস্ময়, ঠিক আছে? বিস্ময়। মনে রাখবে শব্দের মাঝখানে যখন ম ফলা যুক্ত হয় তার উচ্চারণ দ্বিত্ব হয়, কিন্তু মটাকে বাদ দিয়ে, অর্থাৎ যে ধ্বনির সাথে ম ফলাটা যুক্ত হয় তার উচ্চারণ দ্বিত্ব হয়, ম ফলার উচ্চারণ কিন্তু না। যেমন দেখো এখানে শয়ের সাথে ম রয়েছে কিন্তু মটা কিন্তু যখন উচ্চারণ করি একবারও মটা উচ্চারিত হয় না, কিন্তু উপরন্তু শয়ের সাথে ম থাকা শব্দের মধ্যখানে শটা আমরা উচ্চারণ করছি কয়বার? 2 বার। বুঝতে পারছো? আচ্ছা, আব্দুল মোমিন মন্ডল, আচ্ছা ঠিক আছে, এখন থেকে মনে থাকবে বাবা। তনিমা আক্তার আলো, ম্যাম এই ক্লাস তো রাতে হওয়ার কথা ছিল, পরে তোমাদেরকে শিডিউল চেঞ্জ করে দেওয়ার কথা ছিল। আচ্ছা, করার নাই কিছু। ওকে, আচ্ছা দেখো, শব্দের শেষে ম ফলা যুক্ত হলে, অর্থাৎ শব্দের শেষে যখন ম ফলা যুক্ত হবে তখন তার উচ্চারণ কি হবে? দ্বিত্ব হবে, ঠিক আছে? অর্থাৎ শব্দের শেষে যখন আমাদের ম ফলা উচ্চারণ হবে তার উচ্চারণ দ্বিত্ব হবে, কিন্তু এইখানেও কিন্তু সেম কথা, মর উচ্চারণ কিন্তু দ্বিত্ব হবে না। ম যে অক্ষর, ম যে ধ্বনিটার সাথে যুক্ত থাকবে তার উচ্চারণ দ্বিত্ব হবে, তার উচ্চারণ হবে দ্বিত্ব। বোঝাতে পেরেছি? যেমন হচ্ছে গ্রীষ্ম, দেখো এখানে কি ম রয়েছে, অনেকে আমরা উচ্চারণ করি গ্রীষ্ম, এরকম কিন্তু কোনো উচ্চারণ নেই, উচ্চারণ হবে গ্রীষ্ম। ত্রিশুষ্য কি লিখছে এটা? উচ্চারণ হবে এটা গ্রীষ্ম, ঠিক আছে? উচ্চারণ হবে গ্রীষ্ম। এখন দেখো গ ও মূর্ধন্য দন্তন্য ল ম এর সাথে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ বহাল থাকে। শুধুমাত্র এই কয়টা ধ্বনির সাথে যদি ম ফলা যুক্ত হয় তাহলে ম এর উচ্চারণ কি থাকে? একদম বহাল থাকে। যেমন হচ্ছে যুগ্ম, যুগ্ম আমরা কিন্তু এখানে বলি না যুগ্ম, আমরা বলি যুগ্ম, ঠিক আছে? যুগ মো, ওকে? এখন দেখো আচ্ছা এখানে দেখো হচ্ছে উদাহরণ কিছু দেওয়া আছে। যুক্ত বর্ণের সাথে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয় না। যুক্ত বর্ণের সাথে যখন ম ফলা যুক্ত হয় তখন সেই যুক্ত বর্ণে ম ফলার উচ্চারণ হয় না। অর্থাৎ ম ফলাকে বলা হয় সব থেকে, মানে আমরা ম ফলাকে প্রচন্ড পরিমাণে আন্ডারএস্টিমেট করি, তারপরেও বেচারা এখনো পর্যন্ত জীবিত আছে। কাদের জন্য বলো তো? এই যে গ উ মূর্ধন্য দন্তন্য ল ম এদের জন্য, ঠিক আছে? এই কটা বান্দার জন্য বেচারা
ম এখনো হচ্ছে জীবিত আছে, ঠিক আছে। এখন বলো এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ম ফলার একটা কনসেপ্ট। এই ম ফলার কনসেপ্টটা মোটামুটি একটু বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে, মোটামুটি একটু তোমাদের কাছে ইজি হয়েছে কিনা। আমাকে কাইন্ডলি একটু জানাও, হ্যাঁ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ওকে, আমরা হচ্ছে একটু সামনে আগাই, ঠিক আছে। আমরা এত সময় কথা বলছিলাম ম ফলা নিয়ে, এবার আমরা কথা বলবো হচ্ছে জ ফলা নিয়ে, ঠিক আছে। জ ফলা নিয়ে, জ ফলা নিয়ে, এরপরে কথা বলবো ব ফলা নিয়ে, তারপরে মোট একটা সার্বভৌম বিষয় নিয়ে আমরা একটা আগেই কিন্তু জানিয়েছি। ওকে, জ ফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। এত সময় আমরা পড়ছিলাম অ নিয়ে, ম নিয়ে, আ নিয়ে, এ নিয়ে, এখন আমরা কথা বলবো জ ফলা নিয়ে, ঠিক আছে। বলা হয় যে জ ফলা ম ফলার মতন ঠিক অতটাও আন্ডার এস্টিমেট আমরা না করলেও মোটামুটি একটু আমরা ওকে গায়ে বাঁধাই না, ঠিক আছে। এখন দেখো কি বলেছে, জ ফলার পরে ব্যঞ্জন বর্ণ যদি স্বরে অ, স্বরে আ, ও প্রভৃতি স্বরধ্বনি থাকে তাহলে জ ফলার উচ্চারণ এ এর মতন হয়। কেমন দেখো ব্যবহার, জ ফলার পরে দেখো এখানে জ ফলা রয়েছে, তারপরে ব রয়েছে, ব মানে সেই শুরুর কথা, ব মানে আমাদের স্বরে অ রয়েছে, এরপরে এই স্বরে অ, স্বরে বা ও প্রভৃতি স্বরধ্বনি যদি থাকে তাহলে জ ফলার উচ্চারণ এ এর মতন হবে। দেখো তো আমরা ব্যবহার, কথাটা কেমনে বলি, ব্যবহার, এখানে আকার নেই, কিচ্ছু নেই, তারপরেও আমরা ব্যবহার কথাটা বলি। আমরা তখন বয়ে জ ফলার আকারটা একটু একটু কি বলে সংবৃত বিবৃত উচ্চারণের মতন করে হচ্ছে আমরা একটু বয় জ ফলাটা আমরা বলে ফেলি অর্থাৎ উচ্চারণটা আমাদের এর মতন হয়, ঠিক আছে। ঠিক সেরকম যদি জ ফলার পরে ই ধ্বনি থাকে তাহলে জ ফলার উচ্চারণ এ এর মতন হয়। ই আর স্বরে অ, স্বরে এই দুইটা একটু মাথার ভিতরে রাখবে যে ই আর স্বরে অ, স্বরে আ এর ভিতরের পার্থক্যটা। স্বরে অ, স্বরে আ আর ও যখন থাকে তখন হচ্ছে জ ফলাটা এ এর মতন উচ্চারণ হয়, ঠিক আছে। এ এর মতো উচ্চারণ হয়। যখন তোমরা অ্যাডমিশনের কোচিং করবা তখন তোমরা এ এর বিষয়টা আরেকটু বিস্তারিত জানবে, ঠিক আছে। জ ফলার পরে ই ধ্বনি থাকলে জ ফলার উচ্চারণ তখন হয়ে যাবে এ, আ থাকলে হয়ে যায় এ, আর হচ্ছে ই থাকলে হয়ে যায় এ, এইটুকু একটু মাথায় রাখবা, ঠিক আছে। এখন দেখো ব্যতিক্রম, ব্যতিহার এগুলা হচ্ছে ইত্যাদি মাঝে মাঝে শেষে জ ফলা হলে তার উচ্চারণ দ্বিত্ব হয়, তার উচ্চারণ হচ্ছে দ্বিত্ব হয়। যেমন হচ্ছে বিদ্যা, ঠিক আছে। ওকে দেখো বিদ্যা লাস্টে যখন আমাদের জ ফলা রয়েছে তখন আমাদের এই জ ফলার কারণে দর উচ্চারণটা আমরা করছি দুইবার। দ্বিত্ব মানে কি দুইবার, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। শব্দের ওকে এটা একটু কাটা। শব্দের প্রথমে জ ফলার সাথে উ ধ্বনি উচ্চারিত হলে জ ফলার উচ্চারণ হয় না, রস্যু ধ্বনি উচ্চারিত হলে জ ফলার উচ্চারণ হয় না। এই লাইনটা একটু খেয়াল করি আমরা। শব্দের প্রথমে জ ফলার সাথে যদি রস্যু ধ্বনি উচ্চারিত হয়, শব্দের শেষে জ ফলা রয়েছে, দেখো শব্দের প্রথমের দিকে জ ফলা রয়েছে, জ ফলা অবশ্যই এইখানে বসতে পারবে না, কোনো একটা ওয়ার্ডের পরে গিয়ে বসবে। শব্দের শুরুতে যখন জ ফলা থাকে তখন এই জ ফলার সাথে যখন রস্যু ধ্বনি উচ্চারিত হয় তখন জ ফলার উচ্চারণ হয় না, ন্যূনতম ন্যূনতম ন্যূনতম, ঠিক আছে। এখানে কি আমরা একবারও জ ফলার উচ্চারণ করছি বা দুটি, একবারও কিন্তু জ ফলার উচ্চারণ হচ্ছে না। কেন বলো তো, কারণ শব্দের শুরুতে আমাদের জ ফলা রয়েছে এবং একটা রস্যুকার রয়েছে, ঠিক আছে। হয়ের পরে জ ফলা থাকলে তার উচ্চারণ জন্মের মতন হয়, যেমন হচ্ছে সহ্য, ব্যাহ্য, ঠিক আছে। জ ফলাটা তোমাদের জন্য আমি বলি যে মোটেই ইম্পর্টেন্ট না, তারপরে একটু জানার ক্ষেত্রে যেহেতু তোমরা পরবর্তীতে অ্যাডমিশনের পরীক্ষা দেবে একটু তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ
অ্যাডমিশনের জন্য, যাতে তোমরা তখন গিয়ে একদম অথই জলে না পড়ে, এই জন্য একটু জাস্ট আলোচনা করা, ঠিক আছে। এবার আসো হচ্ছে ব ফলার উচ্চারণের নিয়ম, ঠিক আছে। আচ্ছা, শব্দের শুরুতে ব ফলা যুক্ত হলে, শব্দের শুরুতে যদি আমাদের ব ফলাটা যুক্ত হয় তার উচ্চারণ হয় না, ঠিক আছে। যেমন দেখো স্বাধীন, এই কথাটা আমার ছোটবেলায় বারবার মাথার ভিতরে ঘুরতেছে, এখানে তো ব আছে, তাহলে বয়ের উচ্চারণ কেন করে না। এখন এসে যখন আমি পড়েছি, আমি জেনেছি, বা আমি তোমাদেরকে যখন পড়াচ্ছি তখন জানতে পারি যে শব্দের প্রথমে যদি ব ফলা থাকে তাহলে সেই ব ফলা কখনো উচ্চারিত হবে না। শব্দের মধ্যে বা শেষে ব ফলা দ্বিত্ব উচ্চারণ হয়। শব্দের মধ্যে দেখো একটা বিষয়, শুরুতে হলে উচ্চারণ হবে না, কিন্তু মধ্যে বা শেষে হলে সেটা আবার 2 বার উচ্চারণ হবে, ঠিক আছে। যেমন হচ্ছে বিদ্যান, বটা মাঝখানে রয়েছে, এই জন্য এই দয়ের উচ্চারণটা 2 বার হয়েছে। একটু তোমাদেরকে এই ক্ষেত্রে একটু বলে রাখি যে ম আর ব কিন্তু একই কথা। আমরা যখন বলছি উচ্চারণ দ্বিত্ব হবে, তখন কিন্তু বয়ের উচ্চারণ দ্বিত্ব হচ্ছে না, বটা যে অক্ষরের সাথে রয়েছে, সরি বটা যে ধ্বনির সাথে রয়েছে বা বর্ণের সাথে রয়েছে, ওই বর্ণটা কিন্তু দ্বিত্ব হবে, ঠিক আছে। এখন দেখো কি বলেছে গ নম্বরে, সন্ধিজাত শব্দে ব ফলার উচ্চারণ বহাল থাকে, ওকে। তারপরে হচ্ছে উত উপসর্গের সাথে ব ফলার উচ্চারণ বহাল থাকে, যেমন হচ্ছে উদ্বাস্তু। পরে বলেছে হচ্ছে ব ও ময়ের সাথে ব ফলার উচ্চারণ বহাল থাকে, ব ও ময়ের সাথে, ব ও ময়ের সাথে ব ফলার উচ্চারণ বহাল থাকে। যেমন আমরা হচ্ছে যখন ম ফলা পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে বেশ কিছু আমাদের বর্ণ রয়েছে, ওই বর্ণের সাথে ম ফলার উচ্চারণ কিন্তু বহাল থাকে, ঠিক সেরকম ব এর সাথে শুধু ব আর ময় শত্রুতা করতে পাইনি, কারণ মকে আমরা ইতিমধ্যে পড়েছি, আমরা দেখেছি মকে আমরা আমাদের কোনো বর্ণ ওইভাবে কি দেয়নি, সুযোগ দেয়নি বা দাম দেয়নি, ঠিক সেই জন্য ম এসে কার পাশে দাঁড়িয়েছে, বয়ের পাশে, যে ব ও ময়ের সাথে ব ফলার উচ্চারণ কি থাকে, বহাল থাকে। যেমন বয়ের সাথে যদি বয়ের উচ্চারিত হয় তাহলে সেই উচ্চারণটা বহাল থাকবে, তখন আমরা বকে আমরা 2 বারই বলবো, তিব্বত। ডিম্বাণু, ময়ের সাথে যখন বয়সে যুক্ত হয়েছে তখন আমরা এই বয়ের উচ্চারণ করেছি, ঠিক আছে। ওকে, পরে দেখো, এত সময় আমরা কিছু স্পেসিফিক বর্ণ নিয়ে আলোচনা করছিলাম, স্পেসিফিক ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। এখন একটু আমরা দেখব হচ্ছে আলটিমেটলি আমাদের যদি প্রশ্নে আসে যে উদাহরণ সহ ওকে, আমরা যদি হচ্ছে আরেকটা বিষয়, যে বিষয়টা দেখছিলাম হচ্ছে, আমরা এখন দেখব হচ্ছে যদি আমাদের প্রশ্নে আসে উদাহরণ সহ উচ্চারণের 5টা নিয়ম, উদাহরণ সহ উচ্চারণের 5টা নিয়ম। এখন কথা হচ্ছে তোমাদের প্রশ্নে হয় আসবে যে স্বরে অ এর বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, বা সংবৃত উচ্চারণের বা আদ্যে অন্তে এরকম কিংবা এরকম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যেভাবেই আসুক না কেন তোমাদেরকে কিন্তু এই স্পেসিফিক কয়েকটা নিয়মই পড়তে হবে, পড়লে মোটামুটি আশা করা যায় যে বাদ বেঁধে যায় কোশ্চেনে। তারপরেও হচ্ছে যদি আমাদের ভয়টা কাটাতে হয়, পাশাপাশি কিন্তু আমাদের এই উচ্চারণগুলো পড়তে হবে, ঠিক আছে। উচ্চারণের আমরা নেক্সট আওয়ার ক্লাস দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এইখানে আমাদের এক্সক্লুসিভ কোনো কিছুই নাই। এখন তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স আমি একটু বলি, যে উদাহরণসহ উচ্চারণের 5টা নিয়ম লেখো, ঠিক আছে। এখন তোমরা যে এইগুলো আলাদা করে পড়বে, এইগুলো আলাদা করার পরে কোনো দরকার নাই। এত সময় দেখো আমরা কি পড়েছি, অধ্বনির সংবৃত উচ্চারণ পড়েছি, আধ্বনির সংবৃত উচ্চারণ পড়েছি। তোমাদের যদি এই প্রশ্নটা আসে যে উদাহরণসহ উচ্চারণের 5টা নিয়ম লেখো, তোমরা আলাদা করে এত কিছু পড়ার দরকার নেই। যদি মনে করো তুমি পড়তে পারবা বা তোমার জন্য এটা ইজি হবে, দেন তুমি পড়তে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যেহেতু এখানে কিচ্ছু লেখা নাই যে এই ধ্বনির ওই ধ্বনির, ঠিক আছে, জাস্ট বলেছি উদাহরণসহ উচ্চারণের 5টা নিয়ম লেখো, তখন তোমার মাথায় যে আমরা এত সময় অ পড়েছি, আ পড়েছি, এ পড়েছি, ম পড়েছি, ব পড়েছি, এই নিয়মগুলো থেকে যে কোনো 5টা, এই 25টা নিয়ম থেকে বা 30টা নিয়ম থেকে যে কয়টা তোমার মাথায় আসে, 5টা, যে 5টা সব থেকে ইজি আসে তুমি ওইগুলো লিখতে পারো, ঠিক আছে। এইগুলাই স্পেসিফিকভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে অধ্বনি যে আদ্যে বসে, এই আদ্যে বসলে অধ্বনির উচ্চারণ কেমন হবে তার 5টা লিখে দিতে পারো, কিংবা তুমি যদি চাও মধ্বনি থেকে লিখতে পারো, তুমি যদি চাও বধ্বনি থেকে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার উপরে ডিপেন্ড করতেছে। এখানে আলাদা করে পড়ার, মাথার উপরে আলাদা করে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের নিয়মের উপরে ক্লাস ছিল, ওকে।
এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি নিয়মের উপরে, উচ্চারণের নিয়মের উপরে ক্লাস ছিল। এর থেকে বেশি হচ্ছে উচ্চারণের নিয়ম সম্পর্কে বেশি আলোচনার অত বেশি প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমি একটু আগেই বলেছি যে উচ্চারণের নিয়ম হচ্ছে আমাদের হয় বা অথবা দিয়ে প্রশ্ন আসে, এবং এই হয় বা অথবা দিয়ে প্রশ্ন আসাটা আমাদের জন্য একটু ইজি হয়, কারণ হচ্ছে তোমাদের কিন্তু এদের মধ্যে আমি একটা ছোট ট্রিক্স বলে দিয়েছি যে তোমরা যদি চাও তাহলে কি করতে পারো, যে তোমরা আগের যে বোর্ডের কোশ্চেনগুলো এসেছে ওই বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখে নিতে পারো, প্লাস হচ্ছে বোর্ডে যে সকল ওয়ার্ডগুলো এসেছে, যেহেতু বলছি হয় অথবা দিয়ে প্রশ্ন আসে, হয় এরকম একটা প্রশ্ন আসবে, অথবা হচ্ছে তোমাদের ওই ওয়ার্ডগুলো দিয়ে যে অথবা এই ওয়ার্ডগুলোর শুদ্ধ উচ্চারণটা দেখো, দেখবে বেশি নেই, 100টার মতন আছে। আমার মনে হয় এই এতগুলা নিয়ম মুখস্থ করার থেকে তোমাদের ওইটা পড়লে তোমরা একদম মার্কসটা অ্যাকুরেট মার্কস পাবে। তো আমার মনে হয় যে ওইদিকে যাওয়াটা তোমাদের জন্য একটু ভালো। ইনশাল্লাহ আমরা ওর উপর একটা ক্লাস নিব সময় পেলে ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি ক্লাস এই পর্যন্ত ছিলই। যেহেতু আমি জানি না কেন আজকে ক্লাসে আমার স্টুডেন্ট বেশি নেই, এটা খুবই খারাপ, বাট আই হোপ নেক্সট ডে থেকে আমরা সবাই খুব ভালো করে ক্লাস করব, আর আমার স্টুডেন্টরা অ্যাটলিস্ট ক্লাসে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আমার স্টুডেন্টরা ক্লাসে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবে, ওকে? তো হচ্ছে আজকে আর বেশি কথা না বাড়াই, তো আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য আরেকটা বাংলা ক্লাস, অন্য আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।